এই পার্থিব জগতে আমরা যতটুকু জানি বা বুঝি শুধুমাত্র আমরাই নাকি এই পৃথিবীতে রাজত্ব করি। কিন্তু এমনও তো অনেক কিছু থাকতে পারে যাদেরকে আমরা দেখতে পাই না, যাদেরকে আমরা স্পর্শ করতে পারি না, যাদেরকে আমরা অনুভব করতে পারি না, যারা কিনা আমাদের সাথে আমাদের এই পৃথিবীতেই বাস করে, কিন্তু তাদেরকে দেখার সেই শক্তি বা পাওয়ার বা চোখ কোনোটাই আমাদের নেই। আমরা মনুষ্য লোকেরা আমরা যারা নিজেদেরকে সব থেকে শক্তিশালী মনে করি, এমনও তো হতে পারত উহাদের আবির্ভাব আমাদের সামনে আমরা যদি দেখতে পেতাম সেটা আমরা সহ্য করতে পারতাম না, যেখানে আমাদের শক্তি সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যেত। ওয়েলকাম ব্যাক। সেরকমই একটা ঘটনা নিয়ে শুরু করছি আজ 100 স্টেশনের 56তম এপিসোড। মূলত একটা গ্রাম বাংলার ঘটনা। আমি আশা করি গ্রাম বাংলার ঘটনা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগে। পুরোনো দিনের গ্রাম বাংলার যে একটা খুব ভয়ের একটা ছোঁয়া, ভয়ের অনুভূতি, ভৌতিক যে ঘটনা, সেই ঘটনার যে পরিবেশ এবং এই ঘটনা আমি আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। যাই হোক, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন লিসেনার, যারা এই প্রথমবার ফার্স্ট টাইম আমাদের বাংলা 100 স্টেশন শো শুনছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন। এরকম অনেক ভয়ের অনুভূতি আমাদের এই 100 স্টেশনে অ্যাভেলেবেল। প্রিয় অরিত্রদা, আমি দেবব্রত নদিয়ার বেথুয়াডুয়ারি থেকে বলছি। দাদা, আমি তোমার 100 স্টেশনের একজন নতুন লিসেনার। রিসেন্টলি তোমার এপিসোডের বেশ কিছু ঘটনা শুনলাম। ঘটনাগুলো শুনলে মনে হয় নিজে যেন সেই জায়গাতে বিলং করছি। দাদা, আজ আমি আমার ঠাকুর দাদা অর্থাৎ আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা, যেটা আমি ফার্স্ট টাইম তোমার সাথে শেয়ার করছি। আমি আশা রাখছি এই ঘটনাটা তোমার এবং 100 স্টেশন পরিবারের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। দাদা, কিছু ব্যক্তিগত কারণে আমি বেথুয়াডুয়ারির একদম এক্সাক্ট জায়গাটা মেনশন করছি না। জঙ্গলাকীর্ণ সেই জায়গাটিতে এখন বেশ কিছু ঘরবাড়ি হওয়ার দরুন জায়গাটা এখন তেমনভাবে আর কোনো ভৌতিক কিছু নেই। কিন্তু ঘটনাটি যে সময়ের ঘটনা, সেই সময় সেখানে খুব বেশি মানুষজন বাস করত না। তা সেই সময় আমার দাদুর বয়স 10 কি 12 বছর। তা দাদা, বুঝতেই পারছো যে কত বছর আগের পুরনো এক ঘটনা। আমার দাদু একজন ভীষণ ডানপিটে এক মানুষ ছিলেন, যদিও বর্তমানে তিনি আর বেঁচে নেই। উনাকে আমরা 2-3 বছর আগে হারিয়েছি। উনি অনেক গল্প জানতেন। দাদা, আমার দাদু যদি এখন বেঁচে থাকতেন, আমি তোমাকে সপ্তাহে একটা কি দুটো ঘটনা প্রতি সপ্তাহে পাঠাতে পারতাম। তবুও আমার জানা যতটুকু মনে আছে ততটুকুই আমি তোমার সাথে শেয়ার করছি। আমার দাদু যদিও একজন ডানপিটে স্বভাবের মানুষ ছিলেন, তবুও তার সাথে তিনি খুব ভীতুও ছিলেন। সাধারণত যারা ডানপিটে হয় তাদের মধ্যে ভয়ভীতি ব্যাপারটা খুব একটা থাকে না, কিন্তু আমার দাদুর মধ্যে সেটা ছিল না। নিহাতি একজন বাচ্চা মানুষ, তো তার জন্যই হয়তো দাদুর মধ্যে ভয়টা একটু বেশি ছিল। যাই হোক, সেসব বিষয়ে কথা বাড়ালে হয়তো ঘটনাটা অনেক বড় হয়ে যাবে। এবার আমি সরাসরি ঘটনায় চলে আসছি। তা আমার দাদুর বাড়ি অর্থাৎ আমাদের সেই পৈতৃক বাড়ি তখন মাটির ছিল। প্রতিদিনকার মতন দাদু স্কুল থেকে ফিরে চলে যেত মাঠে খেলতে। সেখানে দাদুর সমস্ত বন্ধু বান্ধবরা অপেক্ষা করতো কখন দাদু আসবে, আর দাদু আসলে সবাই খুব আনন্দে একসাথে খেলা করবে। তাদের খেলার বন্ধু অর্থাৎ ছোট ছোট বাচ্চারা যা হয়ে থাকে। দাদুরা যেতেন মাটির আলের রাস্তা ধরে। পার্শ্ববর্তী একটা রাস্তা ছিল, যেই রাস্তা দিয়ে দাদুরা কখনোই যেতেন না, অর্থাৎ তারা সবসময় এই শর্টকাট রাস্তা ধরে যাতায়াত করত। প্রসঙ্গত এটা বলে রাখা ভালো, ওই রাস্তা দাদুরা অ্যাভয়েড করতো এই কারণে, বড়দের মুখে শুনেছে যে ওই রাস্তায় নাকি ভূত আছে। সেই জন্যে দাদুরা ওই মাঠের আলের রাস্তা ধরে যাতায়াত করতেন। দাদুর বাড়ির কিছু দূরে দাদুর মাস্তুতো এক দাদা থাকতেন। তিনি দাদুর থেকে 2-3 বছরের হলেও বড় ছিলেন। উনার নাম মাধব। আমি উনাকে মাধব দাদু বলে সম্বোধন করলাম। একদিন মাধব দাদু আসে দাদুদের সাথে খেলার জন্য। মাধব দাদু একদিন এসে বলে, আমাকে তোরা খেলতে নিবি? দাদু বলে, হ্যাঁ আয়, কেন নেব না। মাধব দাদু দাদুর সাথে খেলা করতে শুরু করেন। সবাই একসাথে খেলতে খেলতে একসময় সন্ধে হয়ে যায়। এবার বাড়ি ফেরার সময় হয়ে আসে। মাধব দাদু আমার দাদুকে বলে, এই তোরা বাড়ি যাবি না? সবাই তখন চারদিকে তাকিয়ে দেখে
হ্যাঁ, সত্যি সন্ধে নেমে আসছে। তা সবাই রাস্তার সেই আলপথ দিয়ে যেতে থাকে। তা মাধব দাদু তখন বলে, কিরে তোরা সবাই এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিস? সোজা রাস্তা দিয়ে চল, যে রাস্তা দিয়ে আমরা এলাম। প্রসঙ্গত এখানে দাদা বলে রাখা ভালো, মাধব দাদু সেই জায়গাতে নতুন এসছে, অর্থাৎ এখানকার রাস্তাঘাট কোন রাস্তা কেমন বা সেখানকার সিচুয়েশন সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তাই তিনি জানতেনও না যে কোন রাস্তায় যাওয়া উচিত বা অনুচিত, যেটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের হয়ে থাকে। তাই তারা রাস্তাটা চিনলেও সেই রাস্তার ইতিহাস সম্বন্ধে তারা কিছুই জানে না। আমার দাদু তখন বলে ওঠে, এই না না, ওই রাস্তা যাওয়া বারণ রে। মাধব দাদু তখন বলে ওঠে, কেন? দাদু বলে, কেন তুই জানিস না? ওই রাস্তায় তো ভূত আছে। আমাদের বাড়ির লোক তো তাই স্পষ্ট করে আমাদেরকে বারণ করে দিয়েছে যে ওই রাস্তা দিয়ে আমরা যেন না যাই, আর আমরা সবসময় বাড়ির লোকের কথা মেনে চলি। তা মাধব দাদু তখন মজা করে হেসে বলে, ওরে ভূত বলে কি কিছু হয় নাকি রে? আর ভূত যদি ওখানে থাকবে তাহলে তো ভূত এখানেও থাকতে পারে। আরে ভূত তো একটা হাওয়া, ও তো এখান দিয়েও যেতে পারে আবার ওখান দিয়েও যেতে পারে। আরে চল চল, কিচ্ছু হবে না। চল তো দেখি, আমি আজ সাথে করে তোদেরকে নিয়ে যাচ্ছি। ওরা ইচ্ছা করে তোদেরকে ভয় দেখিয়েছে, আমি তো তোদের সবার থেকে বড়। আরে আমি তো বলছি কোনো ভয় নেই, চ। এই কথা বলে মাধব দাদু আমাদেরকে জোর করে ওই রাস্তা দিয়ে নিয়ে যায়। তখন সন্ধে হবে হবে, দূরের বাড়িগুলো থেকে টিমটিম করে প্রদীপের আলো দেখা যাচ্ছে, যদিও আর সেরকম তেমন কিছু সেখানে চোখে পড়ছে না। রাস্তাটা যেহেতু দাদুদের পরিচিত রাস্তা, আর যেহেতু দিনের বেলায় সেই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাই সেই রাস্তায় পথ চিনে যেতে তাদের কোনো অসুবিধা হলো না। এবার রাস্তাটার একটু বিবরণ দিয়ে দিই। রাস্তাটার দুপাশে বাবলা গাছ, আর পেছনে বেশ দূরে কয়েকটা ছোট ছোট বাড়ি আর জমি জমা। সেই বাড়িগুলো থেকে আসা টিমটিমের আলো চারিদিকের পরিবেশটা একদম ভয়াল করে দিচ্ছে। এরপর মাধব দাদু যেতে যেতে দাদুদের বললেন, কিরে তোদের ভূত কোথায়? কোথায় তোদের ভূত? কই সামনে তো কিছুই আসছে না, আর অর্ধেক রাস্তা তো চলে গেলাম। এবার বুঝলি তো ওসব গুজব ছাড়া কিচ্ছু নয়, তোদেরকে ইচ্ছা করে ভয় দেখিয়েছে। তখন কেউ কোনো উত্তর দেয় না, সবাই এটা মনে মনে ভাবে যে হয়তো সত্যি তাদেরকে ভয় দেখানোর জন্যই তাদের বাড়ির লোক তাদেরকে সেই জায়গাতেই যেতে বারণ করেছে। এরপর বেশ কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে একটা আম গাছ ছিল, যেটার হাইট খুব বেশি বড় নয়। তখন সবাই রাস্তা দিয়ে হেঁটে আসছে আর যে যার মতন গল্প করছে। এবার সবাই একটা জিনিস লক্ষ্য করলো, ওই আম গাছের উপরে কে যেন বসে আছে। এখান থেকে শুরু হয় আসল ঘটনা। মাধব দাদু জিনিসটাকে দেখে প্রথমে ভাবলেন যে হয়তো আলো আঁধারিতে তিনি কিছু একটা দেখছেন। এরপর আরও কিছুটা এগোতেই সবাই মাধব দাদুকে বলে, মাধবদা ওটা কে গো? তখন সবাই একসাথে দেখে যে গাছের উপরে একটা মহিলা বসে আছে, আর সেই মহিলাটা যে ওই গ্রামের নয় সেটা তারা স্পষ্ট করে বুঝতে পারলো, কারণ তার চেহারা বেশভূষা এই গ্রামে আর কোথাও নেই। ওই মহিলাটা দেখতে একদম মিশমিশে কালো, গায়ে একটা লাল শাড়ি, আর ওই মহিলাটা বেশ মোটা, অর্থাৎ স্বাস্থ্য ভালো। আর অত মোটা ওই মহিলা কি করে একটা লিগলিগে একটা আম গাছের উপরে বসে আছে? আর এই ব্যাপারটা সবার কাছে একটা অস্বাভাবিক মনে হলো, তাই কেউ ভয় আর সামনে এগোতে পারছে না। তাই সবাই ভয় পেয়ে কেউ সামনে আর এগোতে পারছে না, কারণ সামনে এগোলে যদি মহিলাটি সামনের দিক থেকে আসে, এবং পেছনে যেতে পারছে না, পেছনে গেলে যদি মহিলাটি পেছন দিক থেকে ধাওয়া করে। এইভাবে যে কতক্ষণ চলে গেল তার আর হিসেব নেই। সবাই সেখানে দাঁড়িয়ে ভগবানের নাম করছিল এবং জোরে জোরে কান্না করছিল। সেই কান্নার শব্দ শুনে সেখানকার রাস্তার আশেপাশে কিছু মানুষ বড় বড় মশাল নিয়ে সেই রাস্তা এগিয়ে আসেন, এবং সেই সাথে সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তখন সমস্যা হলো, কেউ কান্নার উৎস খুঁজে পাচ্ছে না। এরপর সবাই খেয়াল করে ওই কান্নাটা আসছে ওই রাস্তা থেকে। এবার ততক্ষণে দাদুর বাড়ির সবাই এই ব্যাপারটা জেনে গিয়েছে। সবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কিন্তু তাদের একজনও কেউ বাড়ি ফেরেনি। তাই বাড়ির লোকও সবাই একসাথে চলে যায় ওই রাস্তার দিকে। এরপর বাড়ির লোক সেখানে গিয়ে দেখে যে প্রত্যেকটা বাচ্চা গোল করে প্রত্যেককে জড়িয়ে ধরে আছে, এবং সেখানে আম গাছটার দিকে তাকিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে। বাড়ির লোক
সেখানে পৌঁছাতেই সবাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সবাইকে ধরাধরি করে কোনো রকমে বাড়ি পাঠানো হয়। তা এরপর দাদু সহ দাদুর সমস্ত বন্ধুরা একদম 7 দিন প্রচণ্ড জ্বরে ভুগেছিল। জ্বর সারার পর সবাই এই ঘটনা বাড়ির লোকের কাছে স্বীকার করে এবং মাসুদ দাদুর কথাও বলে। বাড়ির লোকের কাছে তাদের প্রত্যেককে খুব বকাবকি শুনতে হয়। এরপর একজন ওঝাকে দিয়ে তাদেরকে ঝাড়ানো হয়। এর পরবর্তীকালে জানা যায় ওই আম গাছের পাশে নাকি একজন মহিলাকে কবর দেওয়া হয়েছিল। তার থেকেই তার আত্মাটা ওই আম গাছে থাকে এবং সেই ঘটনার পর থেকেই ওই রাস্তাটা যেন টোটালি হন্টেড হয়ে গেছে। তা দাদা, এখন সেই জায়গাটা জনবহুল হয়ে গেছে, সেখান থেকে গাড়িও যাতায়াত করে, এখন সেখানে ভৌতিক কোনো ব্যাপার আর নেই। এই ঘটনাটা সত্যি যদি ভালো লেগে থাকে দাদা, তুমি তোমার হন্টেড স্টেশন চ্যানেলে পড়ে শুনিও। তুমি পড়ে শোনালে আমি আশা করছি আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। অনেক অনেক ভালো থেকো দাদা। দেবব্রত ফ্রম নদিয়া বেসরডৌরি। সো অডিয়েন্স, এই ছিল একটা হন্টেড রাস্তার একটা ঘটনাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর মনে আছে তো ঘটনা কিভাবে পাঠাতে হবে? ঘটনা পাঠাতে মেল করতে হবে hauntedStation25@gmail.com এবং এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। হোয়াটসঅ্যাপ নাম্বার 9734068686। সেখানে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে ভয়েস করে বা ডাইরেক্ট ফোন কলস করে ঘটনা বলতে পারো। হন্টেড স্টেশন কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, পশু হত্যা, নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুকে সাপোর্ট করে না। আর ঘটনাকে যে সবসময় সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্বাস কিংবা অবিশ্বাস সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত। কাজেই বিশ্বাস না থাকলে এইসব ঘটনাকে গল্পের আকারে অথবা সিনেমাটিক ধরে নিতে পারেন। অডিয়েন্স, এবার আমরা চলে আসছি গত সপ্তাহের লাস্ট এপিসোডে শাউট আউট পর্বে। গত সপ্তাহের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন রক্তিম দা রক, বিথি বিশ্বাস, শ্যাডো অফ গেম, বাপ্পা সেন, নাজমা খাতুন, সোনাকি ব্যানার্জি, অনিতা ঠাকুর, ধৈর্য মিত্র, গিরিশ দত্ত, আকাশ চৌধুরী, ঋতিকা মণ্ডল, দেবব্রত সাহা, মনোজ কর্মকার, শিবম সেন, অনুপর্ণা সেনগুপ্ত, অমৃতা মজুমদার, ইন্দ্রজিৎ ব্যানার্জি, ওডিন গড, কিউব সলভার বয়, ইউব সেন, কহিনা দাস, রকস্টার অরিক, সোহেল শেখ, উত্তর দাস, মৌসুমী পাল, রাহুল দত্ত, ঋতিকা রায়, প্রদীপ দাস, নারায়ণ শর্মা। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে আমাদের পাশে থাকার জন্য।